হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আপনি কোনো রকম ট্রেডিং থেকে বেশ বড় রকম প্রফিটেবিলিটি কেন আর্ন করতে পারছেন না, বা আমি যেটা ইদানিং দেখতে পাচ্ছি আমার যে ইউটিউব চ্যানেল, এখানে মোটামুটি 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, এবং যারা আমাকে রিসেন্টলি দেখতে শুরু করেছেন বা এর আগে থেকে যারা আমার 1,000 বা 2,000 সাবস্ক্রাইবার যখন ছিল, বলার অর্থ হচ্ছে যারা আমার চ্যানেলে সুদীর্ঘ 1 বছর বা তার থেকে বেশি মেম্বার বা 4 মাসের উপর হয়ে গিয়েছে যাদের আমার চ্যানেলে থাকার, তারা এই জিনিসটা ভালোভাবে রিয়েলাইজ করেন। বাট নতুন অনেকেই আছেন যারা অ্যাকচুয়ালি পুরো বিষয়টা বুঝতে পারছেন না যে আমি অ্যাকচুয়ালি কি করতে চাই বা আমি কোন জিনিসগুলো আপনাকে দিতে চাই এবং কিভাবে আপনার ট্রেডিংয়ের উন্নতিটা হতে পারে। বিষয় যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আছে যে দাদা এই শেয়ারটার কি হতে পারে বলতে পারেন, এই শেয়ারটা কি হবে, অমুক শেয়ারটা আমি দেখতে চাইছি, এই শেয়ারটার মধ্যে আমি কি করব এখন, রাইট? এই যে বক্তব্যগুলো আপনি আমার কাছে রাখছেন বা অন্য বিভিন্ন ইউটিউবারের কাছে যাচ্ছেন বা কারোর কাছে আপনি যখন এই প্রশ্নটা করছেন যে আমি এই শেয়ারটা থেকে কি করব, এটা থেকে কি আমি এক্সিট করে যাব, নাকি আমি হোল্ড করব, নাকি আমি এই শেয়ারটা আরও অ্যাড করব, রাইট? এই জাতীয় প্রশ্নগুলো আপনাদের অনেকের হয়ে থাকে। এই প্রশ্নটা তখনই আসে যখন আপনি কোনো একটা মিস্টেক করে ফেলেছেন, অর্থাৎ আপনি কোনো একটা ভুল আগে থেকে করে ফেলেছেন। ভুলটা এটা নয় যে ওই শেয়ারটায় আপনি পজিশন বানিয়েছেন, সেটা ভুল নয়। ভুলটা হচ্ছে যে আপনি পজিশনটা কিভাবে বানিয়েছেন, কতটা টাকার উপর বানিয়েছেন, এবং আপনার অ্যাকচুয়াল টাকা বা অ্যাকচুয়াল যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা অ্যাকচুয়ালি কি। আমি জিনিসটাকে একটু ডিপ লেভেলে ডিটেলসে অ্যানালিসিস করব যাতে আপনি নিজে এই প্রবলেমটা বুঝতে পারেন। তার জন্য হয়তো ভিডিওটা একটু বড় হবে, বাট ভিডিওটা যদি বড়ও হয়, প্রথম থেকে শেষ অবধি যদি আপনি দেখেন এই ভিডিওটা, আপনি এমন কিছু জিনিস জানতে পারবেন যে জিনিসগুলো হয়তো আপনি জানেন না, বা জানলেও আপনি আপনার ট্রেডিং সিস্টেমে অ্যাপ্লাই এখন অবধি করে উঠতে পারেননি। তো সেই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, রাইট? প্রথম কথা হচ্ছে যে আমি কেন আপনাকে কোনো শেয়ারের ডিরেক্ট রেকমেন্ডেশন দিই না, বা এটা দিলে অ্যাকচুয়ালি আপনার কি ক্ষতি হবে সেই বিষয়টা আমি আগে আপনাকে বলি। মনে করুন, কথার জন্য বলছি, আমি এই উইকে দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ব্যাংকের মধ্যে একটা র্যালি হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা ভেবে সোমবার দিন কেউ ট্রেড নিয়ে নেবেন না। আমি হয়তো দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ব্যাংকের মধ্যে একটা র্যালি হতে পারে, এটা একটা পয়েন্ট, রাইট? এবং এই শেয়ারটা একটা ভালো ট্রেড জেনারেট করতে পারে। বাট যখনই আমি এই জিনিসটা ভাবছি, আমি অ্যাজ এ ট্রেডার কি করি, আমি সবসময় এই জিনিসটা উল্টো দিক থেকে চিন্তা করি যে আমি যে ডিসিশনটা নিচ্ছি, এই ডিসিশনটা তো ভুলও হতে পারে, রাইট? এরকম নয় যে আমি ভগবান বা আমি পুরো ট্রেডিংয়ের গেমটা সমস্তটা জানি এবং জেনে বুঝে আমি যে ট্রেডটাই নেবো সেই ট্রেডটাতেই সাকসেস হয়ে যাবে, 100% সাকসেসফুল হয়ে যাবে। এরকম বিষয়টা হয় না, কোনো ট্রেডারের ক্ষেত্রে হয় না, আমার ক্ষেত্রে কেন, রাইট? তো এবারে মনে করুন আমি দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাংকের মধ্যে একটা ট্রেড আছে। আমি যদি এটাকে ইউটিউবের মধ্যে বলি যে এইচডিএফসি ব্যাংকের মধ্যে আমি একটা ট্রেড দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম ইউটিউবার যেটা করেন, একটা চার্ট প্যাটার্ন দেখিয়ে দিলেন, তিনি যে চিন্তা ভাবনাটা করছেন সেই চিন্তা ভাবনাটা দেখিয়ে দিলেন। কেউ ফান্ডামেন্টালি আপনাকে ইনফ্লুয়েন্স করছে, কেউ হয়তো টেকনিক্যাল চার্টে এটা ব্রেকআউট হচ্ছে ইত্যাদি ইত্যাদি, চারটে ইন্ডিকেটর ইউজ করে, বা হয়তো কেউ প্রাইস অ্যাকশন দেখিয়ে আপনাকে ইনফ্লুয়েন্স করছে যে এই ট্রেডটা আপনি নিন। প্রবলেম নাম্বার 1, এই ইনফ্লুয়েন্সটা হওয়ার ফলে আপনি কি অ্যাকশনটা নেবেন, রাইট? আপনি কি করলেন, দেখলেন যে অমুক ইউটিউবারের ক্ষেত্রে আমি দেখেছি ও লাস্ট 3টে এরকম রেকমেন্ডেশন খুব ভালো কাজ করেছে। আপনি সেই কথা ভেবে, বা আমি যদি রেকমেন্ড করি, আপনি দেখেন যে ঠিক আছে ইনি যেটা বলেন মোটামুটিভাবে মার্কেট সেইভাবে রিয়্যাক্ট করে, তো ইনি হয়তো জানেন, ইনি যখন এই কথাটা বলছেন আমি নিয়ে নিই। আপনি ট্রেডটা নিতেই পারেন, কোনো প্রবলেম নেই। আমি কেন, যে কোনো ইউটিউবারের কথায় আপনি ট্রেড নিতে পারেন। প্রশ্নটা হচ্ছে আপনার টোটাল ক্যাপিটাল কতটা আছে, আর কতটা আপনি ডিপ্লয় করবেন, আর কতগুলো কোয়ান্টিটি নেবেন। এইখান থেকে গেমটা চেঞ্জ হতে শুরু করে। কীরকম? মনে করুন আপনার 1,00,000 টাকার ক্যাপিটাল আছে, আপনি এর আগে কারোর একটা কথা শুনে ট্রেড করেছেন, ট্রেড করে 5,000 টাকা বা 10,000 টাকা লস করে দিয়েছেন, রাইট? আমি আপনাকে একটা টেকনিক্যাল চার্ট দেখাচ্ছি, দেখিয়ে বলছি যে এই এইচডিএফসি শেয়ারটা এখন 30% যেতে পারে,
সে ফর এক্সাম্পল আপনি কি ক্যালকুলেশনস করছেন ওই 5,000 টাকাকে এখানে রিকভারি করবেন এবং কতটা ভালো প্রফিট নেবেন। আপনি তার জন্য কি করবেন, 1 লক্ষ টাকা আপনার কাছে ছিল, আপনি সঙ্গে সঙ্গে 50,000 টাকা হয়তো ডিপ্লয় করে দেবেন, রাইট? ম্যাক্সিমাম ট্রেডার তাই করে, যারা নতুন এসছেন তারা অনেক বেশি করেন, কারণ তাদেরকে অনেক স্পিডে ট্রেড নিতে হবে, প্রচুর পরিমাণে ট্রেড নিতে হবে এবং ভালো ভালো ট্রেড নিতে হবে, ভালো ইউটিউবার কি বলছে সেটা শুনতে হবে এবং তার সাথে কি সেট আপ আছে সেটা দেখতে হবে। যখনই আপনি 50,000 টাকা ডিপ্লয় করে দিলেন, এবারে এই যে 30% ও র্যালিটা দেবে, সেই র্যালিটা দেওয়ার আগে দেখা গেল ও 8% বা 10% ডাউন হচ্ছে। আপনি যখন এন্ট্রি নিয়েছেন আপনি শুধু ওই 30%-এর কথা ভেবেছেন। ওটা যে পুল ব্যাক নিতে পারে বা আপনি যে ভুল হতে পারেন বা যেই ইউটিউবার এই কথাটা বলছেন তিনি যে ভুল হতে পারেন, এই চিন্তা ভাবনাটা আপনি এক মুহূর্তের জন্যও করছেন না, কারণ আপনি শুধু এর মানে গ্লোরিয়াস সাইডটাকে দেখার চেষ্টা করছেন বা রোজি পিকচার যাকে বলা হয় সেই জিনিসটাকে আপনি দেখার চেষ্টা করছেন। বাট একটা ট্রেড, সেটা আপনি যাই নিন না কেন, তার দুটো কাজ হতে পারে, মানে সেটা থেকে দুটো রেজাল্ট আসতে পারে। এক হচ্ছে সেই ট্রেডটা আপনাকে প্রফিট দেবে, সেকেন্ড হচ্ছে সেই ট্রেডটা আপনাকে লস দেবে। এখন সব সময় অ্যাজ এ ট্রেডার আপনার উচিত হচ্ছে লস ক্যালকুলেট করা এবং লস মিনিমাইজ করা। প্রফিট দেওয়াটা আপনার হাতে নেই, প্রফিট দেওয়াটা সবসময় হচ্ছে মার্কেটের হাতে। সো আপনি যে কাজটা করতে পারেন, আপনি এই যে 1 লক্ষ টাকা আছে, 50,000 টাকা ডিপ্লয় যে আপনি করে দিচ্ছেন এবং যখনই ওটা আরও 8% নিচে আসছে, অর্থাৎ আপনি ভেবেছিলেন 15,000 টাকার প্রফিট করার কথা, তার বদলে আপনি দেখছেন এখন আরও 4,000 লসে যাচ্ছে, রাইট? আপনার মাথার মধ্যে কি কাজ করছে, আগের 5,000-এর লস এবং এই 4,000-এর লস, আপনি 9,000-এর লস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনি কি করবেন, প্যানিক হতে শুরু করবেন এবং প্যানিক হয়ে আপনি যে কাজটা করবেন, 5টা ইউটিউবারের কমেন্ট বক্সে গিয়ে বলবেন, দাদা এই শেয়ারটা কি হবে, ওই শেয়ারটা কি হবে, ঠিক আছে? কেউ একজন আমার মতো হয়তো আপনাকে রিপ্লাই দিলেন, আমি এর মধ্যে বুলিশনেস দেখছি, বাট উনি কোন টাইম ফ্রেমে বুলিশনেস দেখছেন সেটাও আপনি জানেন না, রাইট? এমন হতেই পারে উনি নেক্সট 3 দিনে বুলিশনেস দেখছেন এবং 5% মুভমেন্ট দেখতে পাচ্ছেন। আবার এমন হতে পারে কেউ একজন আপনাকে বললেন এটা হয়তো ফল করবে। মার্কেটে কোন শেয়ার, কোন স্টক, কোনটা কি করবে না করবে, যে যত বড়ই গুরু হয়ে যাক না কেন, কেউ বলতে পারে না, রাইট? কেউ বলতে পারে না, ইভেন আমিও না। প্রশ্নটা হচ্ছে তাহলে কাজটা কিভাবে করা উচিত, রাইট? বা প্রফিটেবিলিটি কিভাবে বিল্ড করা উচিত, রাইট? এই প্রসঙ্গে যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে এটা সম্পূর্ণভাবে হচ্ছে একটা প্রবাবিলিটি গেম। এখানে কি হয়, আপনাকে দেখতে হবে হাইয়েস্ট প্রবাবিলিটি কোন কোন জায়গায় আছে, অর্থাৎ কোন কোন সিনারিওজে প্রফিটের পরিমাণ মানে ম্যাক্সিমাম টাইম প্রফিট হয়েছে। সে ফর এক্সাম্পল একজন ব্রেকআউট ট্রেডার আছেন যিনি সবসময় কাপ অ্যান্ড হ্যান্ডেলের ব্রেকআউট ট্রেড করেন। তিনি হয়তো এই জিনিসটা দেখেছেন যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল যখন 52 উইকস হাইয়ের ওপরে তৈরি হচ্ছে তখন সেই জিনিসটা ভালো ওয়ার্ক করছে। এইটা নয় যে কাপ অ্যান্ড হ্যান্ডেল যে কোনো পজিশনেই ওয়ার্ক করবে, এমন হতেই পারে যে ওটা 52 উইকস হাইতে হয়তো ওয়ার্ক করছে, বা এমন হতে পারে যে প্রাইস অ্যাকশনের একটা বিশেষ সিচুয়েশন, সে ফর এক্সাম্পল অনেকেই আরএসআই ধরে কাজ করেন, আরএসআই 60-র ওপরে গেলে আমি একটা শেয়ারকে নেবো, বাট আমি কোন পরিস্থিতিতে নিচ্ছি, আমি ইকোনমিক কোন কন্ডিশনে নিচ্ছি, আমার ভিউটা অ্যাকচুয়ালি কি, কতদিন অবধি হোল্ডিং থাকবে বা কতটা অবধি সেটা ড্রডাউন গেলে বা সেটা ফল করলে আমি এক্সিট করতে পারি, এই প্ল্যানটা ফার্স্টে করতে হবে আপনাকে। অর্থাৎ আপনি যখন কোনো একটা ট্রেড নিতে যাচ্ছেন, প্রথম কথা হচ্ছে যে আপনাকে খাতায় লিখে রাখতে হবে যে ওকে আমি এইচডিএফসি ব্যাংকের ট্রেড নিচ্ছি, এইচডিএফসি ব্যাংকের ট্রেডের আমার এন্ট্রি প্রাইস এত, সেই প্রাইসটা যদি 10% নিচে যায়, অর্থাৎ এই প্রাইসে যায়, নো ম্যাটার হোয়াট, পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, যত বড়ই বিদ্যান এসে আমাকে বলুক না কেন যে এইচডিএফসি ব্যাংক বাড়তে পারে, আমি ইমিডিয়েটলি ওটা থেকে এক্সিট করব, রাইট? সিম্পল। স্টপ লস, এটাকেই বলা হয় স্টপ লস। এই স্টপ লসের প্ল্যানিংটা যারা করেন না তারা সব সময় লসের পরে 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 ঢুকতে থাকেন। কীরকম, আমি একটা উদাহরণ দিই। যখন আপনার লস হয় তখন প্রথম লসটা থাকে হচ্ছে 2,000 টাকা, যেটা আপনি সহ্য করতে পারবেন। পরের লসটা হয়ে গিয়ে দাঁড়ায় 4,000 টাকা, আপনি ভাবছেন আর একটু ওয়েট করি, হয়ে গেল 10,000 টাকা, আপনার প্যালপিটেশন হতে শুরু করলো। তারপরে হয়ে গেল 25,000 টাকা, আপনি আর থাকতে পারছেন না, রাইট?
অর্থাৎ আপনি এর পরে কি ডিসিশনটা নেবেন আপনি বুঝতে পারছেন না, এবং আপনি এইটা বুঝতে পারছেন যে আমার সাথে কিছু একটা ভুল হয়ে গিয়েছে, ট্রেডটা ভুল ছিল না। ট্রেডটা ভুল ছিল না, আপনি যে কোনো ট্রেড থেকেই পয়সা বানাতে পারেন। তার রিজন, কথাটা বলার মানে হচ্ছে এটা, ট্রেডের ক্ষেত্রে সবসময় দুটো জিনিস কাজ করে। একটাকে বলা হয় হিট রেট বা অ্যাকিউরেসি, অর্থাৎ আপনি যে প্যাটার্নে যে স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড নিচ্ছেন সেখানে কত পার্সেন্ট উইনের চান্স আছে, এবং তার সাথে সাথে হচ্ছে যে আপনি কতটা অ্যামাউন্টের প্রফিট নিচ্ছেন, অর্থাৎ আপনার রিস্ক আর রিওয়ার্ডের কি রেশিও রয়েছে। আমি একটু উদাহরণ দিই। ওয়ার্ল্ডের বেশ বড় বড় প্রচুর ট্রেডার আছেন, এবং আমার একজন চেনা জানা ইউকে ট্রেডার আছেন, অর্থাৎ যিনি লন্ডনে থাকেন, ট্রেডিং করেন। তার অ্যাকিউরেসি বলছি আমি, মানে ম্যাক্সিমাম ট্রেডার এটা ভাবেন, যারা রিটেলার আছেন বা যারা নতুন মার্কেটে এসছেন তারা এটা ভাবেন যে আমার ট্রেডের 100% সাকসেস চাই, আমি যেটাই বলবো যে ট্রেডটাই নেবো সেটা খুব ভালো হবে। না, হয় না, কারোর ক্ষেত্রে হয় না। আমি আপনাকে একদম রিয়েল পিকচারটা বলছি। আমার যে বন্ধু আছে যিনি লন্ডনে থাকেন এবং ভালো কারেন্সিতে ট্রেডার, ওনার অ্যাকিউরেসি হচ্ছে অ্যাকচুয়ালি 30%। ওকে, মানে উনি যদি 100টা ট্রেড নেন উনি 30টা ট্রেড উইন করেন আর 70টা ট্রেড লস করেন। বাট উনি যে সমস্ত জায়গাগুলোয় লস করেন সেখানে যদি 1 টাকা লস হয়, যখন উনি উইন করছেন তখন উনি 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা অবধি উইন করেন। বলার মানে হচ্ছে আমি 1 টাকা লস করতে রাজি আছি যদি আমি এমন কোনো পজিশন পাই যেখানে আমার 40 টাকার প্রফিটেবিলিটি আছে। এরকমভাবে যদি আপনি ট্রেড নেন, প্রত্যেক 100টা ট্রেডে আপনি কিন্তু প্রফিট বানাবেন। বলার মানে হচ্ছে ওই যে 30টা ট্রেড, তারা যদি আপনাকে প্রত্যেকটা ট্রেড 20 টাকা করে দেয়, তার মানে হচ্ছে আপনি পাবেন হচ্ছে 600 টাকা। আর এই 70টা ট্রেড 1 টাকা করে যদি লস করে, তাহলে কি দাঁড়াবে? তাহলে আপনার 600 থেকে 70 টাকাটা বাদ চলে যাবে, রাইট? অর্থাৎ আপনার 530 টাকা তৈরি হবে। এটা হচ্ছে, এবং এর ওপর ব্রোকারেজ ট্যাক্সেস ইত্যাদি ইত্যাদি কাটবে, আমি সেই জায়গাগুলোই যাচ্ছি না। সে ফর এক্সাম্পল যদি সেই ক্যালকুলেশনও করি, আমার খুব বেশি হলে 470 এরকম একটা প্রাইস দাঁড়াবে। সো আমি এভরি 100 ট্রেডে আমি কিন্তু 470 টাকা করে বিল্ড করব। ট্রেডিং হচ্ছে এই গেমটা। বাট ম্যাক্সিমাম ট্রেডার কি করেন, কারোর একটা রেকমেন্ডেশন নিচ্ছেন, আচ্ছা উনি বলছেন যে এই শেয়ারটা, উনি আপনাকে শেয়ারের নামটা রেকমেন্ড করতে পারেন, আপনি কতটা ক্যাপিটাল ডিপ্লয় করবেন, আপনি কতটা স্টপ লস হোল্ড করবেন, আপনি কতটা অবধি যাবেন, এবং যদি 30% অবধি যায় এবং সেই জায়গাটা যেতে, আমি সুইং ট্রেডিং এর ক্ষেত্রে বলছি, সেই জায়গাটা যেতে যদি আপনার 6 মাস সময় লাগে, আপনি 6 মাস ধরে হোল্ড করবেন কিনা, রাইট? এই যে বিষয়গুলো, এই চিন্তা ভাবনাগুলো যদি আপনার নিজের মধ্যে না থাকে, এই চিন্তা ভাবনাগুলো যদি আপনি না লিখে থাকেন, তাহলে আপনি কোনো দিন শেয়ার বাজার থেকে পয়সা বানাতে পারবেন না। নো ম্যাটার হোয়াট, আপনি কত ভালো অ্যানালিসিস নিয়ে কাজ করেন না কেন। তার কারণ হচ্ছে রিস্ককে সবসময় ইউনিফর্ম করতে হয়। ইউনিফর্ম বলার অর্থ হচ্ছে আমি যদি প্রত্যেকটা ট্রেডে 2000 টাকার রিস্ক নিই, আমি যত ভালোই মানে সেট আপ পাই না কেন, আমি কোথাও 2000 টাকার রিস্কটাকে বাড়িয়ে 3000 করব না। আমি 2000-এর রিস্ক 2000-ই রাখবো। দরকার পড়লে আমি 3 বার অ্যাটেম্প নেব, দরকার পড়লে আমি 4 বার অ্যাটেম্প নেবো একটা ব্রেকআউট ট্রেড করার জন্য। বাট আমার রিস্ক সবসময় কম থাকবে, এবং যেখানে আমি রিস্ক টু রিওয়ার্ড দেখতে পাচ্ছি না সেই জায়গায় ট্রেড না নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সো আপনি যেটা করছেন, মানে ম্যাক্সিমাম ট্রেডাররা যেটা করেন, ওই যে বললাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট। যদি আপনি সুইং ট্রেডিং করে থাকেন, আমি আজকে একটা থাম রুল আপনাকে বলে দিচ্ছি, একদম রুল, যে রুলটা যদি আপনি ফলো করেন আপনি সচরাচর লসে ঢুকবেন না। সেটা হচ্ছে আপনি যে কাজটাই করুন না কেন, যে সুইং ট্রেডিং, আমি সুইং ট্রেডিংয়ের এক্সাম্পল দিচ্ছি, যদি আপনি সুইং ট্রেডিং করেন, আপনি 3%-এর বেশি ক্যাপিটাল কোনো একটা শেয়ারে ঢোকাবেন না, কোনোভাবেই না। কারণ 3%-এর বেশি ক্যাপিটাল যদি আপনি কোনো একটা শেয়ারে ঢুকিয়ে দেন, তার মানে হচ্ছে সেই শেয়ারটাকে আপনার পোর্টফোলিওর রেসপেক্টে আপনি অনেক বেশি ওভারবার্ডেন করে দিচ্ছেন। সো সেই শেয়ারটার মধ্যে যদি কোনো একটা বাজে সিচুয়েশনস চলে আসে, আপনার পোর্টফোলিওর যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা পুরো নষ্ট হয়ে যাবে। বলার মানে হচ্ছে এটা, আপনি 33টা শেয়ার হোল্ড করতে পারেন আপনার পোর্টফোলিওতে। এই কথাটা যখন আমি বলছি, অনেকেই এবার কনসেন্ট্রেটেড পোর্টফোলিওর সাথে তুলনা করবেন এবং
অনেকেই এটা ভাববেন যে কনসেন্ট্রেটেড পোর্টফোলিও থেকে তো বেশি রিটার্ন আসে। কনসেন্ট্রেটেড পোর্টফোলিওর প্যাটার্ন আলাদা। কনসেন্ট্রেটেড পোর্টফোলিও বানানোর জন্য যে রিসোর্সেস দরকার, যে পরিমাণ আপনার কানেকশন দরকার, সেই জিনিসটা আপনার নেই। সো ডোন্ট গো উইথ কনসেন্ট্রেটেড পোর্টফোলিও, রাইট? আমি এটা বলছি তাদের জন্য যাদের মার্কেটে এক্সপিরিয়েন্স 5 বছরের কম। যাদের এক্সপিরিয়েন্স 5 to 10 বছরের বেশি, তারা এই জিনিসটা করতে পারে। বলার অর্থ হচ্ছে এটা, মহেন্দ্র সিং ধোনি চাইলে স্টেপ আউট করে করে বলে বলে 6 মারতে পারেন, রাইট? বা সেই স্কিলটা অর্জন করেছেন তিনি, দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে, তিনি সেই জিনিসটা করতে পারেন, যে কোনো ফরম্যাটে খেলতে পারেন। বাট আমি একটা নতুন প্লেয়ারকে দিয়ে টেস্ট, ওয়ানডে, T20 সমস্ত জায়গায় ইনিশিয়ালি খেলাতে পারি না। তার কারণ হচ্ছে তার এক্সপিরিয়েন্স নেই। সো এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনি ধীরে 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 ইভলভ হবেন। যত বেশি ইভলভ হবেন, আপনার ক্যাপিটাল সেইভাবে তৈরি হবে, যদি আপনি মেথডটাকে রাইটলি ফলো করেন। আর যদি আপনি মেথড না ফলো করেন, শুধু কোন শেয়ারটা বাড়বে, কোন শেয়ারটা বাড়বে, কোন শেয়ারটা বাড়বে, এর পিছনে যদি আপনি ছোটেন, আপনি কি করছেন? আপনি আপনার পোর্টফোলিওকে ওভারবার্ডেন করে দিচ্ছেন। সো প্রথম যে কাজটা করুন, আপনি প্রথমে ক্যাপিটাল ডিসাইড করুন। ম্যাক্সিমাম ট্রেডার কি করেন, 50,000 টাকা ক্যাপিটাল আছে, নিয়ে নিল কোনো একটাই পজিশন। সেই পজিশনটা যখন লসে আসতে শুরু করে, তিনি আবার একটা ক্যাপিটাল কোথাও একটা থেকে জোগাড় করেন, কারোর থেকে ধার করেন, বা কোনো একটা জায়গা থেকে আর্ন করেন, বা পরের মাসে স্যালারি থেকে নিয়ে আসেন, বিভিন্ন জায়গা থেকে খাপছাড়াভাবে পয়সা নিয়ে এসে সেই পয়সাটাকে ডিপ্লয় করে দেন। এর ফলে কি হচ্ছে, পুরো পোর্টফোলিওটা একটা ভাঙা জায়গার মধ্যে বা ভাঙা সিচুয়েশনে তৈরি হচ্ছে। এক্সাম্পল দিচ্ছি, মনে করুন আপনি একটা বাড়ি বানাচ্ছেন। আপনি যদি বাড়ি বানাতে গিয়ে প্রথমেই মানে কি বলবো, দুটো দেয়ালকে তুলে রেখে 10 বছর রেখে দেন, তারপরে আবার যদি দুটো দেয়ালকে তুলতে যান, তারপরে একদিন ছাদ বানালেন, এইভাবে যদি আপনি একটা বাড়ি বানান, আপনার বাড়িটা বানাতেও সময় লাগবে প্রচুর বেশি। যে মিস্ত্রিরা কাজ করছে, একই মিস্ত্রি আপনি পাবেন না। তো সেক্ষেত্রে কি হবে, আপনি যে জিনিসটা করতে চাইছেন, যে স্বপ্নটা দেখছেন, সেই স্বপ্নটা অ্যাকচুয়ালি আপনার সার্থক হবে না, রাইট? সুতরাং, এবং টাইম লাগবে অনেক বেশি। সুতরাং যেটা করবেন, আপনি ছোটভাবে শুরু করলে ছোটভাবে শুরু করুন, বাট ক্যাপিটাল ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট আর কোয়ান্টিটি ম্যানেজমেন্ট, এই তিনটে জিনিসকে প্যারালেলি যদি আপনি না বসাতে পারেন, এবং যদি আপনি ট্রেড করেন, আপনি প্রত্যেকবার ফাঁসবেন, এটা আমি বলে দিচ্ছি। আপনি লিখে নিন, আপনি স্ট্যাম্প পেপারে লিখে নিন, আমি সাইন করে দেবো, অ্যান্ড আই ক্যান বেট উইথ ইউ উইথ এনি অ্যামাউন্ট অফ মানি, আমার কোনো অসুবিধা নেই। বাট প্রবলেমটা হচ্ছে কি, এই রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, কোয়ান্টিটি ম্যানেজমেন্টের রুলটা জাজ করা এবং ওই জিনিসটাতে স্টিক করে বসে থাকা, এই জিনিসটাই ম্যাক্সিমাম ট্রেডার করতে পারেন না। আর পারেন না বলেই 90% ট্রেডার সাকসেসফুল হন না। এবারে আমি একটা ক্যালকুলেশনস দেখাচ্ছি, যেটা আমি বলছিলাম যে জায়গা থেকে এতগুলো কথা এলো, কারণ আমি একটা জায়গায় শুরু করি, চলে যাই আর একটা জায়গায়। এনিওয়ে, তো বিষয় যেটা, সেটা হচ্ছে যে ওই যদি আপনার 1 লক্ষ টাকার ক্যাপিটাল থাকে, তাহলে আপনি সেটাকে প্রথমে 33টা ভাগে ভাঙুন। অনেকে আছেন যারা বলেন আমি 20টা ভাগে ভেঙেছি, দ্যাট ইজ অলসো ওকে। ম্যাক্স আপনি 20টা ভাগে ভাঙতে পারেন, ঠিক আছে? সরি, মিনিমাম আপনি 20টা ভাগে ভাঙতে পারেন, ম্যাক্সিমাম আপনি যত বড় ক্যাপিটাল হবে তত বেশি ভাবে ভাঙবেন। রিজনটা আমি বলছি। এরপরে আপনি কি করবেন, যদি 3% করে ক্যাপিটাল ডিপ্লয় করেন, 33খানা স্টকে আপনার এন্ট্রি তৈরি হবে। এই 33টা স্টকের মধ্যে কিছু স্টক আপনাকে খুব ভালো রিটার্ন দেবে, আর কিছু স্টক আপনার খুব অল্প পারফর্ম করবে। যে রিটার্ন দেবে সে আপনাকে ডাবল, ট্রিপল, 3 গুণ 4 গুণ অব্দি রিটার্ন দিতে পারে ওভার এ পিরিয়ড অফ টাইম। বাট যে আপনাকে পারফরমেন্স খুব অল্প পরিমাণে দেবে, অর্থাৎ খারাপ দেবে, সে আপনার থেকে কেবলমাত্র 3% পয়সাই নামাতে পারে। অর্থাৎ ম্যাক্সিমাম কি হতে পারে, একটা শেয়ার 0 হতে পারে। 0 যদি হয়েও যায়, আপনার যদি 1 লাখ টাকার ক্যাপিটাল থাকে, একটা শেয়ার 0 মানে আপনি ভাবুন কতটা সে ফল করবে। সে যদি ফল করে ওই 0 লেয়ার অবধি, তাহলেও আপনার মাত্র 3% টাকা যাবে, এবং সেটা করতে গিয়ে আপনি দেখবেন আপনার 6, 7, 8টা শেয়ার হয়তো ডাবল, ট্রিপল, 3 গুণ 4 গুণ হয়ে গিয়েছে। সো প্রফিটে হোল্ড করতে শিখুন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই যে রিস্কি গেমটার মধ্যে আপনি খেলছেন, বা যে এই যে রিস্কি বেটটা নিয়ে খেলছেন, আপনি 10%, 15% প্রফিটেবিলিটিতে সুইং ট্রেডও যদি করেন, তাহলেও আপনি ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা জেনুইন এই টাইপের রুল ফলো করুন। আপনি যদি এটা না করেন, আপনাকে চিরকাল কারোর না কারোর পরাধীন হয়ে থাকতে হবে, কারোর না কারোর কাছে কন্টিনিউয়াসলি এই নলেজটার জন্য যেতে হবে যে আমি এই শেয়ারটাই ফেঁসে গিয়েছি, কি করব, রাইট? আপনার একটা লিমিট হওয়া উচিত যে কোনো শেয়ারের মধ্যে আমি ফাঁসলে কতটা অবধি ফাঁসবো, বা কি হলে কি হবে। এই কারণের জন্য
আমি অ্যাকচুয়ালি শেয়ারে মানে কখনোই রেকমেন্ড করি না যে এই শেয়ারটা নিয়ে নিন, এই শেয়ারটা আপনি অ্যাক্ট করুন, এই শেয়ারটাই নিতে থাকুন। এবং সেবিও এই কারণের জন্যই কাউকে মানে অনুমতি দেয় না সচরাচর যে শেয়ারে যে কেউ পারমিশন দিয়ে দিচ্ছে। এবারে আসছি আমি একটু ইউটিউবারদের কথায়। দেখুন, আমি যদি ইউটিউবার হই, আমি যদি শেয়ারের সম্বন্ধে প্রত্যেক দিন আপনাকে 3টে করে শেয়ার রেকমেন্ড করি, একটা বছরে টোটাল মানে সময় আছে হচ্ছে 300 দিন, 365 দিন, রাইট? আমি 165 দিন ছেড়ে নিলাম, আমি বছরে হয়তো 200খানা ভিডিও বানাচ্ছি। যদি আমি 200টা ভিডিও বানাই আর প্রত্যেক দিন যদি আমি 3টে করে শেয়ার আপনার সামনে নিয়ে আসি, আমি বছরে 600খানা রেকমেন্ডেশন দেবো আপনাকে, রাইট? 600টা রেকমেন্ডেশনের মধ্যে 50টা রেকমেন্ডেশন ভালো কাজ করবে, এবং সেই 50টা রেকমেন্ডেশনের ভিডিও তুলে এনে আমি যদি কনস্ট্যান্টলি আপনাকে বলি যে দেখুন আমার সাকসেস রেট, আমি এই জিনিসটা করেছি, এই রেকমেন্ড করেছি, এই শেয়ারটা এতটা বেড়ে গেল, এটা একটা খুব লেম এক্সকিউজ এবং এটা একটা খুব বাজে থিঙ্কিং, এবং এটা হচ্ছে নিজের সাবস্ক্রাইবারদের প্রতি মানে একটা সম্মান না জানানো। আপনি যে বাকি 550টা শেয়ার নিচ্ছেন তার কথাই, বা কেউ না কেউ তো নিচ্ছে, তো সেই 550টা শেয়ারে তারা যে ফেসে গেল তার দায়িত্বটা কেউ নেয় না, রাইট? সেই কারণের জন্য এই রেকমেন্ডেশন বা কোনো একটা শেয়ার বলে দিলাম, সেই শেয়ারটাই আমার কি ভিউ রয়েছে ইত্যাদি ইত্যাদি বলে দিলাম, এই জিনিসটা ঠিক নয়। আসল জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে নিজেকে স্টাডি করতে হবে, এবং করার সাথে সাথে এই ক্যাপিটাল ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং কতটা আপনি কোয়ান্টিটি নেবেন, এই কোয়ান্টিটি ম্যানেজমেন্টের এই 3টে রুলকে আপনাকে জাস্টিফাই করতে হবে, তবে গিয়ে আপনার অ্যাকচুয়াল জায়গাটা দাঁড়াবে। একটা জিনিস খুব ভালোভাবে ভেবে দেখুন, মিউচুয়াল ফান্ডের হাতে তো প্রচুর পয়সা থাকে, তারা তো একটা শেয়ারই ঢেলে দিতে পারে, দেয় কি? দেয় না। তারা প্রচুর শেয়ারে ভেঙে 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 রাখে। আমি আসছি রাকেশ ঝুনঝুনওয়ালার কথাই, কারণ যখনই কথা হয় হয় রাকেশ ঝুনঝুনওয়ালা বা ওয়ারেন বাফেটকে নিয়ে প্রত্যেকেই এক্সাম্পল দেন। রাকেশ ঝুনঝুনওয়ালা 20,000 কোটি টাকা বানিয়েছেন, কেউ বলেন দামানি 1 লক্ষ কোটি টাকা বানিয়েছেন ইত্যাদি, রাইট? রাধাকৃষ্ণ দামানি যিনি আছেন, বা হয়তো দেখলেন যে আপনি বিজয় কেডিয়ার কথা বলছেন। আপনি একটা জিনিস ভেবে দেখবেন, এদের সাকসেসের থেকে এদের ফেলিয়ার রেটটার তুলনা করবেন। রাকেশ ঝুনঝুনওয়ালা টোটাল যদি সাকসেস দেখেন, 15 থেকে 20টা শেয়ারে উনি সাকসেস পেয়েছেন লাইফ টাইমে, যেগুলো হিউজ লেভেল অফ রিটার্ন দিয়েছে এবং একটা বিশাল বড় টাইম তার হোল্ডিং আছে। বাট যিনি তার যে ফেলিয়ার, আপনি যদি ওনার ফেলিয়ার দেখেন, 400-500-র কাছাকাছি ওনার ফেলিয়ার আছে যে স্টকগুলোতে উনি ইনভেস্ট করছিলেন। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, ডিএইচএফএল এর উনি ইনভেস্টার ছিলেন, ডিএইচএফএল 0 হয়ে গিয়েছে। এটা নিয়ে কেউ কথা বলে না, কারণ আমরা ফেলিয়ারকে কেউ প্রমোট করি না, আমরা সবসময় সাকসেসকে প্রমোট করতে থাকি, রাইট? বাট সাকসেসকে যদি সবসময় আপনি এত বেশি গুরুত্ব দেন, তাহলে আপনার লাইফে কন্টিনিউয়াসলি ফেলিয়ার আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। সো ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদি আপনি দেখেন যে কোনো একটা শেয়ার বাড়ছে, তখন আপনি তার মধ্যে পয়সা ঢালতে থাকুন, কারণ যে বাড়ছে সে হচ্ছে ছুটন্ত ঘোড়া, সে বাড়বে। আর যে কমছে সে কিন্তু দুর্বল হয়ে গিয়েছে, সে উইক হয়ে গিয়েছে, সুতরাং উইক জায়গাতে পয়সা লাগাবেন না। আমরা কি করি, আমরা সবসময় প্রাইসের পিছন সাইডটা দেখি। এরকম নয় যে একটা প্রাইস বা একটা শেয়ার সে যেভাবে বাড়ছে, লাস্ট 4 বছরে বেড়েছে, সে আগামী 4 বছরে সেই লেভেলে বাড়বে না, এটা হয় না শেয়ার মার্কেটে। কারণ প্রত্যেকটা কোম্পানির একটা ফাইন্যান্সিয়াল আছে, প্রত্যেকটা কোম্পানির একটা বিজনেস আছে। আমি উদাহরণ দিচ্ছি, 2টো উদাহরণ দিচ্ছি। 2000 সালে .com বাবলের সময় সিসকো কোম্পানিটার ইউএসএতে প্রাইস দেখবেন আকাশ ছোঁয়া হয়েছিল, সবাই ভেবেছিল প্রচুর টাকা তৈরি হবে, সিসকো পড়ে গিয়েছে। আমি ইন্টেল নামের একটা কোম্পানি বলছি, যারা চিপ ম্যানুফ্যাকচারার বা ইন্টেল যে কাজটা করে, সিপিইউ ম্যানুফ্যাকচারিং করতো আগে। ইন্টেলের শেয়ার লাস্ট 40 ইয়ার্সে কোনো রিটার্ন বানায়নি, রাইট? তো শেয়ার বাজারে এরকম প্রচুর স্টোরি আছে, রাইট? স্টোরিতে বিলিভ না করে আপনি যে কাজটা করছেন সেই অনুযায়ী আপনি রিস্ক টু রিওয়ার্ডগুলোকে মেনটেন করুন। আগে আপনার ক্যাপিটালটাকে ভাঙুন, ডাইভার্সিফিকেশনে মন দিন এবং ইউনিফর্মলি ডাইভার্স করুন। মনে করুন আপনি 33টা ভাগে ভাঙছেন, 11টা ভাগ আপনি নিচ্ছেন লার্জ ক্যাপ, 11টা আপনি মিড ক্যাপ, 11টা আপনি স্মল ক্যাপে ইনভেস্ট করবেন। এইভাবে আপনাকে চিন্তা ভাবনাটা করতে হবে। সেটা আপনি সুইং করুন, সেটা আপনি ইন্ট্রাডে করুন, আর এইভাবে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি কখনোই ফাঁসবেন না। আপনি এবার আপনার পোর্টফোলিওতে গিয়ে চেক করে দেখুন, যে শেয়ারগুলোয় আপনি লস করছেন, আপনি আপনার পোর্টফোলিওর
যদি কনস্ট্রাকশনটা দেখেন, সেই কনস্ট্রাকশনে দেখবেন আপনার ইকুয়াল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল আপনি ডিপ্লয় করেননি। যদি আপনার 1,00,000 টাকার পোর্টফোলিও হয়, দেখবেন কোনোটায় আপনি 5,000 দিয়েছেন, কোনো একটা স্টকে আপনি 20,000 দিয়েছেন, কোনো একটা স্টকে আপনি 12,000 টাকা দিয়েছেন। কেন? কারণ যে জায়গাতে যেখানে গিয়ে আপনি যে লেভেল অফ ইনফ্লুয়েন্স পেয়েছেন, আপনি সেই ইনফ্লুয়েন্সটাকে কাজ করে যে টাকাটা আপনার কাছে ফ্রি ছিল আপনি ঢুকিয়ে দিয়েছেন। দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। এইভাবে যদি খেলতে থাকেন তাহলে পাড়া ক্রিকেটের প্লেয়ার হতে পারবেন, কখনোই রঞ্জি ট্রফি খেলতে পারবেন না, বা IPL খেলতে পারবেন না, বা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারবেন না। সেই লেভেল অফ খেলা যদি আপনাকে খেলতে হয়, তাহলে তার যে সিকোয়েন্স, সেই জিনিসগুলো ফলো করতে হবে। অর্থাৎ আপনাকে জিমও করতে হবে, আপনাকে ডায়েটিংও করতে হবে, আপনাকে খেলাটায় ফোকাসড হতে হবে। তবে সেই খেলাটা, পাড়া ক্রিকেটের যে খেলাটা আপনাকে আনন্দ দেয়, তার জায়গায় এই খেলাগুলো আপনাকে পয়সা দেবে। সো পয়সার দিকে মন দিন, শেয়ারের দিকে নয়। একটা শেয়ার আপনাকে লস দিচ্ছে, শেয়ার সবসময় হয় প্রফিট দেবে, না হলে লস দেবে। কিন্তু আপনি কতটা লস করবেন সেটা আপনার হাতের মধ্যে আছে। যে কোনো মুহূর্তে আপনি একটা শেয়ারের লসকে কাট করতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার প্রফিটেবল শেয়ারের মধ্যে আপনি অ্যাড করতে পারেন। প্রত্যেকটা অ্যাক্টিভিটি আপনার নিজের ওপর আছে। তো সেই অ্যাক্টিভিটিগুলোকে যদি আপনি রাইটলি না পারফর্ম করেন, আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা যদি আপনি ফুলফিল ঠিকঠাক না করেন টাইমের রেসপেক্টে, তাহলে আপনি আপনার পোর্টফোলিওকে সবসময় ওই রেট দেখতে পাবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই ইন্ডেক্সও পড়ে যাচ্ছে, স্টক আমার পোর্টফোলিও বাড়ছে না কেন? এগুলো মার্কেটের ফেজ। এরকম প্রচুর ফেজ আসবে, এই ফেজগুলোকে ট্যাকেল করা শিখতে হবে। এটা একটা অনেক বড় গেম, ইটস এ লং জার্নি। আপনি একবার যখন শেয়ার বাজারে এসছেন, আপনি দীর্ঘদিন ধরে থাকবেন, রাইট? সো এটা জেনে রাখবেন যে 30% অ্যাকিউরেসি হলেও হিউজ ক্যাপিটাল বানানো যায় যদি আপনি রিস্ক টু রিওয়ার্ড ফলো করেন, যদি আপনি কোয়ান্টিটি ম্যানেজমেন্ট ফলো করেন, রাইট? অনেকটা লেন্দি হয়তো আমি একটা বড় লেকচার দিয়ে দিলাম, বাট এই জাতীয় ডিসকাশন আমি করতে থাকলে এই ডিসকাশন কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। বাট এইটা হচ্ছে রাইট মেথড। আমার মনে হলো যে এই জাতীয় মানে একটা ডিসকাশন করা উচিত, যাতে করে আপনারা প্রত্যেকে সেই জিনিসটা রিয়েলাইজ করেন, বোঝেন, এবং তার সাথে সাথে নিজেরা অ্যাক্টিভলি নিজেদের ভুলগুলোকে সংশোধন করতে পারেন। ইকুয়াল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ডিস্ট্রিবিউশন করুন। কতটা ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালটাকে ধরে 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 ডিস্ট্রিবিউট করে সেইভাবে কাজ করুন। তার সাথে মানে স্টপ লস, রিস্ক টু রিওয়ার্ড, আর সবসময় কোনো ট্রেড নিতে গেলে আগে একটা প্রশ্ন নিজেকে করবেন, কি হতে পারে যদি এই স্টকটা 50% ফল করে? আমার কতটা ক্ষতি হতে পারে? এই ক্ষতির পরিমাপটা আপনাকে খাতায় লিখে রাখতে হবে, ডায়েরিতে মেনটেন করতে হবে, যেগুলোকে আমরা বলি জার্নালিং। অনেকেই এটা মনে করেন যে ট্রেডিং হচ্ছে খুব ইজি কাজ। না, ট্রেডিং একদম ইজি কাজ নয়। ট্রেডিং হচ্ছে মোস্ট ডিফিকাল্ট কাজ, ট্রেডিং হচ্ছে মোস্ট লেবোরিয়াস জব। আপনি ভাবছেন আপনার অফিসের জবটার জন্য আপনাকে প্রচুর খাটতে হয়, না, ট্রেডিংয়ে অনেক বেশি খাটতে হয়। তার রিজনটা হচ্ছে যে আপনাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, আপনাকে ট্রেড নিতে হবে, আপনার লস আপনাকে হজম করতে হবে, আপনার প্রফিট আপনাকে এনজয় করতে হবে। শুধু তাই নয়, আপনাকে আপনার অ্যাকাউন্ট মেনটেন করতে হবে, আপনাকে আপনার ট্যাক্স পে করতে হবে। প্রত্যেকটা কাজ আপনার নিজেকে করতে হবে, এবং যেদিন আপনার লস হবে, যদি আপনি ইন্ট্রাডে প্লেয়ার হন বা বড় কোনো লস যদি হয়, সেই লসের ব্যাপারটাও আপনাকে হজম করতে হবে। আমি এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করি, আমি আমার স্টুডেন্টদের মধ্যে এই নলেজগুলোকে ডিস্ট্রিবিউট করি, তাদেরকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি যে গেমটা অ্যাকচুয়ালি কি। গেমটা এটা নয় যে একটা স্টক থেকে আমাকে পয়সা পেতে হবে, গেমটা হচ্ছে এটা যে আমাকে পয়সা পেতে হবে। আমাকে টাটা মোটরস থেকেই পয়সা পেতে হবে এটা কোথাও লেখা নেই, আমাকে টিটাগড় থেকেই পয়সা পেতে হবে এটা কোথাও লেখা নেই। আমাকে পয়সা পেতে হবে, আর পয়সা পেতে গেলে তার জন্য মানির যে সাইকোলজি আছে সেই সাইকোলজিটা ফলো করতে হবে, সেই মানির যে রুলটা আছে সেটা ফলো করতে হবে। ট্রেড হচ্ছে একটা বিজনেস, এবং এই বিজনেসটা আপনার জাস্ট একটা মিডিয়াম আপনার কাছে পয়সাটা আসার বা আপনার থেকে পয়সাটা অন্য কারোর পকেটে যাওয়ার। মিডিয়ামটাকে অত্যধিক বেশি গুরুত্ব দিয়ে ফেলেন অধিকাংশ ট্রেডার, অধিকাংশ ইনভেস্টার, এবং যার জন্য প্রচুর স্টক রিলেটেড ডিসকাশন হয়, কিন্তু সাইকোলজিক্যাল ডিসকাশন বা অ্যাকচুয়ালি গেমটার যে ডিসকাশন, সেই ডিসকাশনটা শুনতে কেউ ইন্টারেস্টেড নয়, রাইট? এবং এই ডিসকাশনটাকে যদি আপনি না রিয়েলাইজ করেন, আমি বারবার বলছি যে আপনি লস করতে বাধ্য, এবং আপনি চিরকাল ইউটিউবারদের কাছে যাবেন এবং তাদের কাছে গিয়ে শুধু এই প্রশ্নটা করবেন, বা আপনার পাড়ায় চেনা জানা যারা আছেন তাদেরকে এই প্রশ্নটা করবেন
যে এই শেয়ারটার মধ্যে কি হলো, এই শেয়ারটা আমি নিয়েছি, এটাই কি হবে, বা নেক্সট কোন শেয়ারটা নেব, এগুলো কোনোটা ইম্পর্টেন্ট নেই। ইম্পর্টেন্ট হচ্ছে একটা মেথড, যে মেথডটাতে আপনি ওয়ার্ক করবেন, রাইট? যদি আপনি অন্য টাইপের, মানে অনেকেই অনেক দিন ধরে আপনারা কোয়েশ্চেন করছিলেন আমাকে ইটিএফ ট্রেডিং নিয়ে বলুন বা ইটিএফ নিয়ে বলুন, আমি ইটিএফ রিলেটেড এর পরে কিছু ভিডিও জানতে চলেছি, যেখানে আপনাকে স্টক সিলেকশনের দিকে মন দিতে হবে না, স্টপ লস নিয়ে ভাবতে হবে না, অনলি আপনি প্রফিটেবিলিটি ভাববেন, ক্যাপিটাল অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, এবং ইটিএফ ট্রেডিং করতে পারেন, যেখানে আপনার কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টকের উপর বেশি বার্ডেন থাকবে না, রাইট? তো সেই টাইপের ডিসকাশন নিয়েও আমি এরপরে আসবো, আমার চ্যানেলের মধ্যে ডিসকাশন করব, রাইট? আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, আমি নেক্সট দিন আবার ডিসকাশন করব ইটিএফ ট্রেডিং নিয়ে বা এই টাইপের বিভিন্ন রকম টপিকগুলো নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।